স্বাগত জানাচ্ছি টাইমস অব বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ভিত্তিক অনুষ্ঠান টাইমস বিজ এর আজকের শোতে। আমি তাকি মোহাম্মদ জোবায়ের আপনাদের সঙ্গে আছি। আমাদের আজকের অতিথি হিসেবে আছেন স্পারো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও বিজিএম এর সাবেক পরিচালক শোভন ইসলাম। শোভন ইসলাম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা তো যদি বলি আমাদের পোশাক খাত, সেটা আমাদের দেশের অর্থনীতির একটা বড় অংশ জুড়ে আছে এবং আমাদের অর্থনীতির ভিত্তি যদি বলি আমাদের পোশাক খাত নিঃসন্দেহে। এই খাতের সঙ্গে আপনি দীর্ঘদিন আছেন, আপনি ব্যবসাও এই খাতে এবং আপনি এই ব্যবসার কমিউনিটি লিডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, বিজিএম এর পরিচালক হিসেবে ছিলেন, এখনো নানা কার্যক্রমে জড়িত আছেন। আমরা পোশাক খাত নিয়ে মূলত আজকে আলোচনা করব যে আমাদের কি পরিস্থিতিতে যাচ্ছে, কোথায় যাচ্ছি বা কোথায় সমস্যা ছিল, ভবিষ্যৎ প্রজেকশনটা কোথায়, আমাদের সম্ভাবনা কতটুকু এখনো আছে আমাদের সামনে, যেহেতু অনেক অবস্টাকল আছে, গ্লোবাল অবস্টাকল আছে, লোকাল অবস্টাকল আছে। এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি। আমি যদি শুরুতেই আপনাকে আমি প্রশ্ন করি যে 2024 সালের 5 আগস্টের পরে বর্তমান সরকার যখন ক্ষমতা নেয় তখন আপনাদের একটা আশা জেগেছিল, আপনাদের নানা বক্তব্যে আমরা শুনেছি আপনার একটা ভালো একটা উচ্চাশা ছিল আপনাদের যে আপনারা ব্যবসা বাণিজ্যের যে রাজনৈতিক গণ্ডি থেকে বের হয়ে একটা ভালো পরিবেশ পাবেন এবং আমাদের এই যে খাতটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাবে। কতটুকু আপনাদের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল কতটুকু হলো? আসলে দেখুন, আমরা যখন 5ই আগস্ট ঘটে তখন সমস্ত দেশের মতোই পোশাক শিল্পের মালিকরা কোনো ব্যতিক্রম ছিল না, এবং তখন আমি বিজিএমির দায়িত্বে ছিলাম, বিজিএমির পরিচালকের দায়িত্বে ছিলাম। ঠিক সেই মুহূর্তে যেমন একটি চ্যালেঞ্জ আমাদের মধ্যে এসেছিল, তেমনিভাবে আমাদের মধ্যে প্রচন্ড রকমের একটি নতুন আশার উদ্দীপনার সঞ্চার হয়েছিল। তখন কিন্তু সমস্ত পুলিশ পালিয়ে গিয়েছিল। জানেন, আমরা বড় বড় ফ্যাক্টরি নিয়ে ডিল করি। আমার একটি ফ্যাক্টরি আছে যেখানে 11,000-এর বেশি কর্মচারী ছিল। আমি 5ই আগস্ট ওইখানেই উপস্থিত ছিলাম, ওই ফ্যাক্টরিটি উপস্থিত ছিলাম। এর বেশ কয়েকদিন আগে শ্রমিক অসন্তোষ চলছিল। 5ই আগস্টের পরে আমরা আশা করলাম যে না, আমরা নতুন উদ্যমে 6ই আগস্ট থেকে শুরু করব। মোস্ট অফ দ্য বাংলাদেশ ফ্যাক্টরিগুলো কিন্তু আমরা চালাতে সক্ষম হই, এক্সেপ্ট একটি অঞ্চল আশুলিয়া, যেখানে প্রচন্ড রকমের শ্রম অসন্তোষ দেখা দেয় এবং বিভিন্ন ধরনের, এটা বহিরাগতদের দ্বারা ক্রিয়েটেড, প্রায় 2 মাস যাবৎ একটা তছনছ অবস্থা বিরাজ করে। ওই অবস্থা থেকে কিন্তু আমরা প্রচন্ডভাবে পরিশ্রম করি এবং নেগোসিয়েশন করি, লেবারদের সাথে নেগোসিয়েশন করি, লেবার ইউনিয়নদের সাথে নেগোসিয়েশন করি। সম্পূর্ণ ল অ্যান্ড অর্ডার ভেঙে গিয়েছিল। তখন আর্মিরা আমাদের সাপোর্টে এগিয়ে আসে, যৌথ বাহিনী আমাদের সাপোর্টে এগিয়ে আসে, তাদের সঙ্গে কাজ করি। তারা কিন্তু সম্পূর্ণ অপরিচিত ছিল কিভাবে করবে, কিন্তু এর মধ্যেও আমাদের একটা প্রচন্ড উচ্চাভিলাষ ছিল, আশা ছিল যে আমাদের এই যে একটি স্বৈরতান্ত্রিক সরকারের অবসান হলো, আমরা নতুন ধরনের পলিসি সাপোর্ট পাবো। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ব্র্যান্ড নেম রয়েছে, সেই ব্র্যান্ড নেমটিকে ইউজ করে আমরা বিদেশে হয়তো মার্কেটিং করতে পারবো। আমরা কিন্তু প্রথম অর্গানাইজেশন যে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করি প্রথমে, এবং আমরা তাকে রিকোয়েস্ট করি আপনার যে ব্র্যান্ড ভ্যালু আছে প্রত্যেকদিন আপনি বাংলাদেশের গার্মেন্টস নিয়ে একটি টুইট করবেন। এ ধরনের আশ্বাস আমরা কিন্তু তার সাথে কথোপকথন করে আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু সামহাও আমাদের আশাটির ভঙ্গ ঘটে। আমরা শীঘ্রই দেখতে পাই, আমরা বলেছিলাম আপনি একটি আমাদেরকে টাস্ক ফোর্স গঠন করে দেন, যাতে করে আমরা এই কঠিন অবস্থার মধ্যে, একদিক দিয়ে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আরেক দিয়ে পলিসিগত সমস্যা, ব্যাংকিং সেক্টর ভেঙে পড়েছে, কিন্তু আশার আমাদের কোনো শেষ নেই। কারণ আমাদের বাংলাদেশের গার্মেন্টস সেক্টর ইজ পয়েজ টু আরো অনেক দূর যাওয়ার। আমাদের $100 বিলিয়ন প্ল্যান, আমরা সবাই কিন্তু ইনভেস্ট করছি, এখনই ইনভেস্ট করছি, প্রতিদিনই আমরা ফ্যাক্টরি বাড়াচ্ছি। কিন্তু সেই আশার যে আলো উদ্দীপনার যে আমাদের মধ্যে এসেছিল, সমস্ত নতুন বাংলাদেশকে নিয়ে যে উদ্দীপনা এসেছিল, সেটি আমাদের যত সময় যেতে থাকে তত আশা ভঙ্গ ঘটতে থাকে। প্রথমত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একেবারেই ছিল না। একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, একটা ডিসিপ্লিন ইন্ডাস্ট্রি চালাতে গেলে একটি ভালো আইন শৃঙ্খলাগত পরিস্থিতি, অবকাঠামোর দরকার হয়, সেটি আমাদের ভেঙে পড়ে। তারপরে আমাদের যে রোডস অ্যান্ড হাইওয়েজে সিকিউরিটির সমস্যা, সেটি দেখা দেয়, এবং তারপরে যে ধরনের পলিসিগত সাপোর্ট দরকার হয়, আমরা মনে করতে পারি 5ই আগস্টের ঘটনাটা একটা কোভিডের ঘটনা, কোভিড সিচুয়েশনের মতো। আমাদের গার্মেন্টস সেক্টর অনেক বন্ধ, কনফিডেন্সের অভাব, বায়ারদের কনফিডেন্সের অভাব, কারণ যেহেতু ইনস্টেবিলিটি বিরাজ করছে। এই অবস্থার মধ্যেও কিন্তু আমরা আশার আলো দেখতে চাচ্ছিলাম, কিন্তু যে ধরনের পলিসিগত সাপোর্ট আমরা চাচ্ছিলাম, ব্যাংকিং সাপোর্ট আমরা চাচ্ছিলাম, যেমন কোভিডের সময় আমরা অনেক ধরনের সাপোর্ট পেয়েছি, এইটি কিন্তু অনুদান নয়, একটা সাপোর্ট, পলিসি সাপোর্ট টু জাম্প স্টার্ট দ্য ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটাকে নতুন লেভেলে নিয়ে যাওয়া, কিন্তু সেটি আমরা পারি নাই। এই অবস্টেকলের মধ্যেও 2024 কিন্তু আমরা একটা পজিটিভ গ্রোথে ছিলাম। আমরা প্রায় $38.42 বিলিয়ন এক্সপোর্ট করতে সক্ষম হই, এবং সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা ঘুরে দাঁড়াই এবং এগিয়ে যাই। কিন্তু আমাদের যে আশাটি ছিল যে আমরা যে ধরনের ফিসকাল সাপোর্ট পাবো, মনিটারি সাপোর্ট পাবো, বায়ারের ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে ডিরেক্ট ইনভলভমেন্ট আসবে একটি গার্মেন্ট সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য,
পজিটিভ মেসেজ আসবে সমস্ত বায়ারদের কাছে, বায়ারদের সঙ্গে উনি বসবেন, বাংলাদেশকে পজিটিভ ইমেজ তুলে ধরবেন, অন্যান্য সমস্ত কিছুর মতোই, অন্যান্য সব সেক্টরগুলোর মতোই আমাদের সেই আশাভঙ্গ ঘটে এবং আমরা দেখতে পাই আমাদের যে আশাটি ছিল সেই আশাটি সম্পূর্ণ হবে এবং কোনো ধরনের সাপোর্ট আমরা গভর্নমেন্ট থেকে পাই না, কোনো ধরনের নেগোসিয়েশন। আমরা কিন্তু কন্টিনিউয়াসলি, বিজিএমই একটা ভেরি স্ট্রং অর্গানাইজেশন, বাংলাদেশের সবচাইতে স্ট্রংগেস্ট বডি, বিজনেস বডি। আমরা সব সময় সরকারের সাথে নেগোসিয়েশন করি, সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি, কিন্তু এই গত 18 মাসে, 2 বছরে আমরা কিন্তু কোনো ধরনের, আপনারা দেখবেন কোনো কমিউনিকেশন নাই, বিজিএমের সাথে সরকারের কোনো কমিউনিকেশন নাই। কমিউনিকেশন একটা গ্যাপ আপনাদের মাঝেই, আপনাদের বক্তব্য থেকে উঠে এসেছে। আমরা বারবার বলেছি, আমরা দেখা করতে চেয়েছি, আমরা দেখা করতে পাইনি, শুধু একবার আমরা দেখা করেছি প্রথম শুরুতে। কিন্তু আরেকটা পজিটিভ দিকেও তো আছে, যে টেরিফ সুবিধায় যে আমরা যে সুযোগটা পেয়েছি, যত যে ইউএস এর যে টেরিফ যে উচ্চ হার, ওখান থেকে যে আমরা একটা কমে আসার যে একটা সুযোগ পেয়েছি, এটা তো অনেক দেশ পায়নি। এটাকে অ্যাচিভমেন্ট হিসেবে দেখবেন না? অবশ্যই। এখন আপনি যদি বলতে চান যে আমাদের কিন্তু টেরিফ কিন্তু 16.5% থেকে 33% আমাদের, ডিপেন্ডিং অন দ্য ক্যাটাগরি। এর মধ্যে আমাদের যে টেরিফ সেটি 37% নির্ধারিত হলো, সেটি হলো রেসিপ্রোকাল টেরিফ। মানে আমরা যা এক্সপোর্ট করি এবং ট্রেড যে গ্যাপ আছে সেই গ্যাপের উপরে 16%-এর উপরেও আরো 37% টেরিফ অ্যাড হলো। এটিতে আমরা অত্যন্ত মুষড়ে পড়লাম। এটি আলটিমেটলি যে ঠেকলো 20%-এ। সেই নেগোসিয়েশনটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু আপনি দেখবেন অনেক কান্ট্রি, জর্ডান এটি 10% করতে সক্ষম হয়েছে, ইজিপ্ট 0-তে নিয়ে আসতে সক্ষম হয়েছে। কাজে আমাদের কিন্তু আশা অনেক বেশি ছিল, কারণ আমরা কিন্তু ডিরেক্টলি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা এবং কিছু পরিমাণভাবে আমরা, মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন আমাদের দরকার, আমাদেরও তাদেরকে যে সেরকম প্রয়োজন। এবং আমাদের অনেক দেশ যেমন ইউকে আমাদেরকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়ে রেখেছে, ইউরোপিয়ান আমাদের ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়ে রেখেছে। সেরকমভাবে আমরা আশা করেছিলাম বাংলাদেশ যেহেতু একটি উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে, একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সবাই এগিয়ে যাচ্ছি, আমাদের টেরিফটিকে আরো একটু পজিটিভ আনা যেত কিনা। আমাদের কিন্তু এখন যে টেরিফটি 20% আছে রেসিপ্রোকাল টেরিফ, সেটি হলো অন্যান্য সব দেশের সমান, ভিয়েতনামের সমান, বাড়তি সুবিধা পাচ্ছি না, আমরা বাড়তি কিন্তু কোনো সুবিধা পাচ্ছি না। আপনি যদি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন তাহলে সেটি কিন্তু একটি ভিন্ন ঘটনা। ইন্ডিয়া তো আমাদের কম্পিটিটর না, ইন্ডিয়া আমাদের কম্পিটিটর না, প্লাস ইন্ডিয়া সাথে যে রাশিয়ার যে তেলের ব্যাপারটা আছে সেটা নিয়ে একটা স্পেশাল পানিশমেন্ট ইন্ডিয়াকে দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। প্লাস ইন্ডিয়া এটা নিয়ে খুব একটা কেয়ার করে না, গার্মেন্টসের এক্সপোর্ট তাদের অনলি $12 বিলিয়ন, এবং এটি তাদের মেইন রপ্তানি খাত না, কিন্তু গার্মেন্টস আমাদের সবচেয়ে বড় রপ্তানি খাত। আমরা আশা করেছিলাম আমরা যদি আরো একটু পজিটিভ টেরিফের রেসিপ্রোকাল টেরিফটা আনতে পারতাম, চেয়েছিলাম ডক্টর ইউনূসের ব্র্যান্ড ভ্যালুটাকে কাজে লাগিয়ে, নেগোসিয়েশন স্কিলটাকে কাজে লাগিয়ে, এবং আমাদের যে নেগোসিয়েশন স্কিল আছে এটাকেও যদি একটুখানি কাজে লাগানো যেত যুগপতভাবে, মানে সবাই মিলে, কিন্তু এখানে কিন্তু সেটি হয়নি। আমরা কি দেখলাম, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার উনি গেলেন নেগোসিয়েশন করতে, বাণিজ্য উপদেষ্টা গিয়েছিলেন কিনা, এবং আমরা কমপ্লিটলি ডার্কে ছিলাম যে কি ঘটতে যাচ্ছে, আমাদেরকে কোনো ধরনের কমিউনিকেশন আমাদের সাথে করা হয়নি। পলিসি সাপোর্টের কথা বললেন, ব্যাংক, বাংলাদেশ ব্যাংক তো কিছু পলিসি সাপোর্ট ব্যবসায়ীদের দিয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা কোভিড বা সব মিলে রাজনৈতিক কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই সাপোর্টটা আপনাদের সেক্টর কতটা পেয়েছে? দেখুন, আমাদের যখন কোভিডের পরে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে আমাদের কিন্তু বেশ কিছু ব্যাংকিং পলিসিগত সাপোর্ট আমরা পেয়েছি, এবং সেটি কিন্তু আমরা, আপনি যখন একটি আরএমজি সেক্টরে আপনি এ পর্যন্ত যে কোনো ধরনের সাপোর্ট যদি আপনি বাংলাদেশের আরএমজি রপ্তানি খাতে দিয়ে থাকেন, তার কিন্তু 4 গুণ 5 গুণ বেশি আমরা তার রেজাল্ট সরকারকে এবং দেশকে দিতে সক্ষম হয়েছি। কারণ আমরা এন্টারপ্রেনিউররা খুবই পরিশ্রমী, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে যারা এন্টারপ্রেনিউর আছে তারা অত্যন্ত পরিশ্রমী, এবং বাংলাদেশের যে ওয়ার্কাররা রয়েছে, আমাদের যে যারা কাজ করে, আমাদের যে শিল্প যারা বানায়, আমাদের কর্মী বাহিনী, তারা কিন্তু অত্যন্ত প্রোডাক্টিভ। আপনি দেখবেন যে আমাদের কোভিডের সময় এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আমাদের কিছু প্যাকিং ক্রেডিটের একটা সাপোর্ট ছিল, যেহেতু আমাদের ইন্টারেস্ট অনেক হাই, আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটাকে প্যাকিং ক্রেডিট ওয়ার্কিং ক্যাপিটাল বলি, সেটি ছিল 60%। আজ পর্যন্ত সেটি কিন্তু 60%ই ছিল, কিন্তু এটি এখন বেড়ে কিন্তু 14% হয়ে গিয়েছে, দ্বিগুণ হয়ে গেছে। তারপরে আমাদের প্যাকিং ক্রেডিটের সাথে আমাদেরকে একটা স্পেশাল ক্রেডিট দেওয়া হয়েছিল, যে স্পেশাল ক্রেডিটের সঙ্গে আমরা ওয়ার্কিং ক্যাপিটালকে রিসাইকেল করতে পারছিলাম, সেটিকে বলে পিসি রিফাইন্যান্সিং। সেই পিসি রিফাইন্যান্সিং 5,000 কোটি টাকা পিসি রিফাইন্যান্স দেওয়া হয়েছিল, সেটিকেও কমিয়ে নেওয়া হয়েছে। আমাদের এ পর্যন্ত আমাদের একটি এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ছিল, যেটি দিয়ে আমরা সহজে এলসি ওপেন করতে পারি, ব্যাক টু ব্যাক আমরা যে র মেটেরিয়ালটা কিনি সেটি সহজলভ্যে আমরা ওপেন করতে পারি। সেটিতে পার কোম্পানির জন্য, পার এন্টারপ্রাইজের জন্য সেটি ছিল $30 মিলিয়ন।
সেটিকে কমিয়ে এখন $20 মিলিয়ন করে দেওয়া হয়েছে, এবং এই $20 মিলিয়ন আমরা অপ্রতুলভাবে পাচ্ছি। কাজেই পলিসিগত সাপোর্ট তো আমরা পাই নাই, বরঞ্চ সমস্ত পলিসিগত সাপোর্ট যা ছিল সবই নিয়ে নেওয়া হয়েছে আমাদের কাছ থেকে। কাজে এই মুহূর্তে যে এই গার্মেন্ট সেক্টরটা একটা চরম ক্রান্তিলগ্ন পার করছে, এবং আপনি ক্রান্তিলগ্ন বলেন কারণ আমাদের 20% রেসিপ্রোকাল ট্যারিফ কিন্তু একটা ছোটখাটো ঘটনা নয়, এটা কিন্তু একটা বড় ঘটনা, বড় বিষয়। তারপর বড় আমাদের বিষয়। এক্সপোর্ট আমাদের আর্নিংও এক্সপোর্টের কমে যাচ্ছে। ডিক্লাইন হচ্ছে, একটা আনস্টেবল সিচুয়েশন। এবং গত বছরের দিকে যদি আমি আলোকপাত করি, গত বছর কি কি ঘটনা ঘটেছে আমি যদি দেখি, আমাদের গত বছর কি হলো, আমাদের একটি ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি ছিল। আমরা গুডস আমরা ইন্ডিয়ার যে কোনো কলকাতা বা যে কোনো পোর্ট থেকে পোর্ট দিয়ে, আমরা দিল্লি, কলকাতা, মুম্বাই, এই তিনটি পোর্টই আমরা মোস্টলি ইউজ করি, যে কোনো বিমানবন্দর দিয়ে আমরা মালগুলোকে এক্সপোর্ট করতে পারতাম, এয়ার শিপমেন্ট করতে পারতাম, ট্রান্সশিপমেন্ট করতে পারতাম। এটিতে আমাদের বেনিফিট কি ছিল? বেনিফিট একটা ছিল যে আমাদের দেশে যে পরিমাণ কার্গো আসে তার চেয়ে কিন্তু বেশি পরিমাণ কার্গো আমাদের এক্সপোর্ট করতে হয়, কারণ বাংলাদেশ কিন্তু তেমন কিছু আমদানি করে না। কাজে ইনবাউন্ড কার্গোর পরিমাণ আমাদের অনেক কম, কিন্তু আমাদের আউটবাউন্ড কার্গো, যেহেতু আমরা এক্সপোর্ট অনেক বেশি করি আরএমজি সেক্টরে, এবং অনেক বায়ার লিড টাইমের কারণে কিন্তু নিজেদের খরচে এটি এয়ার শিপমেন্ট নিয়ে যায়, সেই এয়ার শিপমেন্টে আমরা একটা বাধাগ্রস্ত হলাম। আমাদের সম্পূর্ণ এই যে ট্রান্সশিপমেন্ট সেটি বন্ধ করে দেওয়া হলো। এটার প্রভাবটা সেক্টরে কিভাবে পড়লো এবং শকটা এই যে আফটারশকটা কিভাবে রিকভারি করলেন? প্রচন্ডভাবে প্রভাব পড়েছে, কারণ আমাদের লিড টাইমের উপরে একটা প্রচন্ড প্রভাব পড়েছে। কাজেই আমরা এখন আর কলকাতা দিয়ে পাঠাতে পারছি না, আমরা ট্রান্সশিপমেন্ট বন্ধ। তা আমাদের অনেক সময় গুডস সিঙ্গাপুরে নিয়ে যেতে হচ্ছে, গুডস হংকংয়ে নিয়ে যেতে, সেখান থেকে এয়ার শিপমেন্ট করতে হচ্ছে, কিংবা ভেরি হায়ার ভ্যালু দিয়ে আমাদেরকে এয়ার ফ্রেট এখান থেকে পাঠাতে হচ্ছে, কারণ কার্গোটা এমটি আসে, সেটিকে পাঠাতে হয়। তাই গত বছরে এই একটি ঘটনা ঘটলো। তারপরে যে ঘটনাটি ঘটলো, গত বছরে আমাদের এয়ার কার্গো ফেসিলিটিতে আগুন ধরলো। আগুন ধরার কারণে এয়ার কার্গো ফেসিলিটি পুড়ে গেল। সেখানে আমরা একটি ধাক্কা খেলাম, বড় ধরনের ধাক্কা খেলাম। আমাদের ব্যাংকিং সেক্টর ক্রমাগতভাবে গত বছর কিন্তু সাফার করেছে, আমাদের কোনোভাবেই ব্যাংকিং সেক্টর সমানভাবে ছিল না। ক্রমাগত হারে আমাদের ইন্টারেস্ট রেট বাড়ানো হয়েছে, ক্রমাগত হারে আমাদেরকে ব্যাংকিং সেক্টরে এনাফ লিকুইডিটি ছিল না, লিকুইডিটি না থাকার কারণে আমরা এলসি ওপেন করতে ডিলে হয়েছে। সবকিছু মিলিয়ে আমরা একটি ধাক্কা খেয়েছি। তারপরে দেখুন ডলারের ক্রাইসিসটা তো শেষ, ডলারের ক্রাইসিসে আসছি আমি, জাস্ট গত বছরের ঘটনাগুলো ক্রোনোলজিক্যালি বলছি। গত বছরে আর কি ঘটলো? গত বছরে আনপ্রেসিডেন্টেড, যেটি বাংলাদেশের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটেনি, আমাদের পোর্ট বন্ধ হয়ে গেল, আমাদের এনবিআর এর কর্মচারীরা স্ট্রাইকে চলে গেল। একটি দেশ যেটি এক্সপোর্ট ডিপেন্ডেন্ট, সেই দেশের কিভাবে পোর্ট 7 থেকে 10 দিন বন্ধ থাকে, তারপরে আমরা কিভাবে এই সেক্টরটিকে চালু রাখবো যেখানে 10 দিন পোর্ট বন্ধ? এই আরেকটি ঘটনা ঘটলো। এই একের পর এক ঘটনা গত বছর হওয়ার কারণে, এবং অন টপ অফ দ্যাট আমাদের রেসিপ্রোকাল ট্যারিফ আসলো প্রথমে 37%, নেগোসিয়েশন হয়েছে 20%। কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণ আনসার্টেনিটি ছিল। প্রথম ট্যারিফটি আসলো এপ্রিলে, সেটিকে স্থগিত করে মে পর্যন্ত করা হলো, আমাদের নেগোসিয়েশন যে হতে হতে জুলাই হয়ে গেল। কিন্তু এই যে সময়টা, এটি কিন্তু সম্পূর্ণ সময়টা আমরা কিন্তু একটা আনসার্টেনিটির মধ্যে ছিলাম। কাজেই যখন কোনো আনসার্টেনিটি থাকে, বায়ার কিন্তু আমাদের অর্ডার প্লেস করে না। এর প্রতিশ্রুতিটা আপনি কি দেখতে পাচ্ছেন? এর প্রতিফলনটা আপনি কি দেখতে পাচ্ছেন? আমাদের এবছরের এক্সপোর্ট কমে গিয়েছে। ডিসেম্বর অ্যালোন আমাদের 15% এক্সপোর্ট কমে গেছে। জুলাই থেকে ডিসেম্বর, যেটি নতুন ফিসক্যাল ইয়ার বলি আমরা, আমাদের অর্থনৈতিক বছর বলি, সেই বছর এ পর্যন্ত 3% এক্সপোর্ট আমাদের কমে গিয়েছে। তো এতগুলো ঘটনা যদি ঘটে, তাহলে এটা থেকে তো মোকাবেলা করা আমাদের শুধুমাত্র হার্ডওয়ার্ক দিয়ে সম্ভব না। কাজেই গত বছরটি আমাদের ভালো যায় নাই। আমরা আশা করব যে এই পলিটিক্যাল আনস্টেবিলিটি কেটে যাবে। ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসছে, সেই নির্বাচন হওয়ার পরে আমাদের একটি পজিটিভ মানে আমাদের একটা স্টেবিলিটি আসবে। যেহেতু পলিটিক্যাল স্টেবিলিটি একটা দেশের স্টেবিলিটির জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যদি আমাদের পলিটিক্যাল স্টেবিলিটি আসে, সেই স্টেবিলিটিকে কাজে লাগিয়ে আমরা এক্সপোর্টটাকে আবার ক্যাচ আপ করতে পারবো। বাংলাদেশে কিন্তু এখনো, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভার্ড ডেস্টিনেশন ফর সোর্সিং, গার্মেন্টস সোর্সিং এর জন্য বাংলাদেশ এখনো মোস্ট ফেভার্ড ডেস্টিনেশন। কিন্তু এতগুলো ঘটনা আমরা কিভাবে বায়ারকে বুঝাবো? এতগুলো জিনিস থেকে ওভারকাম করা খুব মুশকিল। একটি হলে করা যায়, কিন্তু একের পর এক ডিজাস্টার যখন আসতে থাকে, তখন সেটি থেকে ওভারকাম করা খুব মুশকিল। কিন্তু আমরা বাংলাদেশের আরএমজি সেক্টর এন্টারপ্রেনিউররা অত্যন্ত পজিটিভ, অ্যান্ড উই বিলিভ ইন দিস। এবং বিলিভ করার কারণেই কিন্তু আপনি দেখবেন সমস্ত মালিকরা কিন্তু কন্টিনিউয়াসলি ইনভেস্ট করে যাচ্ছে। এই বছরে হয়তো আমরা করি নাই, কিন্তু আমরা দেখবেন যার $100 মিলিয়ন এক্সপোর্ট, তিনি তার বছর 150 মিলিয়ন, তারপরের বছর 200 মিলিয়ন। এই মুহূর্তে বাংলাদেশে $300 মিলিয়ন প্লাস এক্সপোর্ট করে এই ধরনের এন্টারপ্রেনিউরস কিন্তু অনেক
অনেক। জি ডেফিনেটলি। এটি অলমোস্ট 80 জনের কাছাকাছি, 80 থেকে 100 জনের কাছাকাছি, যারা $300 মিলিয়ন প্লাস 3000 কোটি টাকার বেশি এক্সপোর্ট করে, এবং আই এম ভেরি প্রাউড যে আমি ওয়ান অফ দেম। তো আমরা চেষ্টা করি, আমরা প্রচন্ডভাবে চেষ্টা করি যে কিভাবে এই সেক্টরটিকে আরো ভালো করানো যায়, এইভাবে আমরা সবাই মিলে আরো এগিয়ে যাওয়া যায়, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করা যায়, ইনোভেশন করা যায়। কিন্তু এজন্য যে পলিসিগত সাপোর্টগুলো দরকার, এটি আমরা পাচ্ছি না, এবং এটি আমাদের বলার মতো কেউ নেই। তো আমরা আশা করব যে আমাদের যে নতুন সরকারটি হবে, যে সরকারই হোক, সেই সরকার আমাদেরকে পলিসিগত সাপোর্ট দিবে, এবং এই যে সম্ভাবনাময় বিশাল সেক্টর, যেখানে আমরা ড্রিম করি যে আমরা $100 বিলিয়ন এক্সপোর্ট করবো, আমাদের এক্সপোর্ট কাউন্ট $40 বিলিয়ন, এটিকে আমরা $100 বিলিয়ন নিয়ে যাব। আমরা এই মুহূর্তে 40 লক্ষ লোকের কর্মসংস্থান করি। আপনি জানেন যে অনেক ফ্যাক্টরি বন্ধ হওয়ার কারণে এটি এখন 30 লক্ষ দেশ থেকেছে। আমরা আশা করি আমরা 40 লক্ষ কেন, আমরা 1 কোটি লোকের ডিরেক্ট কর্মসংস্থান করব। আমরা যদি 1 কোটি লোকের ডিরেক্ট কর্মসংস্থান করি, ইনডিরেক্টলি সেটি তার হয় কিন্তু 5 থেকে 7 গুণ। তার মানে 7 কোটি থেকে 8 কোটি লোকের আমরা এই আমব্রেলার আন্ডারে নিয়ে আসতে পারবো, এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস আন্ডারে নিয়ে আসতে পারবো। অন্যান্য সেক্টরও ডেভেলপ করবে, কিন্তু গার্মেন্টস সেক্টরে এখনো অভূতপূর্ব সম্ভাবনা স্টিল এক্সিস্ট। 2025 সালে অনেকগুলো শখের কথা বললেন সেক্টরে, এর মধ্যে শ্রম আইন অধ্যাদেশ হলো, এটা কিভাবে আপনারা অ্যাবজর্ব করলেন বা কিভাবে এটাকে শ্রম আইন অধ্যাদেশের কথাটি আমার মাথায় ছিল, কিন্তু আমি ইচ্ছা করে বলিনি, কারণ এই অধ্যাদেশটি কেবল পাশ হলো। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তখন শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে, তেমন কিছু জানেন না, একেবারেই অর্বাচীন, এবং আরও শ্রম মন্ত্রণালয়ের বহু নতুন কর্মচারীরা তখন জয়েন করেছে। আমরা বিজিএমই থেকে অনেক প্রেশারে ছিলাম সেই মুহূর্তে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ছিল না, আমাদের কিন্তু তখন এগ্রি করতে হয়েছিল 9% ইনক্রিমেন্ট, প্রতি বছর 9% ইনক্রিমেন্ট। সেটি কিন্তু এখনো এই শ্রম আইনে বলবৎ রাখলো, এবং আমরা প্রতি 5 বছর পর পর ওয়েজ রিভিউ করতাম, সেটি এখন হলো প্রতি 3 বছর পর পর ওয়েজ রিভিউ করতে হবে। তো যখন 3 বছর পর পর ওয়েজ রিভিউ করতে হবে, তারপরে আবার 9% ইনক্রিমেন্ট প্রতি বছর, এটি কিন্তু আনহার্ড অফ। বাংলাদেশের কোনো সেক্টরে আপনি কি জানেন যেখানে 9% ইনক্রিমেন্ট আপনাকে দিতেই হবে বছরে? এটি কিন্তু কোনো সেক্টরে নাই। আমাদের সক্ষমতা আছে কি নাই সেটির বিবেচনা করা হচ্ছে না। ইনফ্লেশনটাকে কমিয়ে আনার যে চেষ্টা, সেটির কিন্তু কোনো চেষ্টা করা হচ্ছে না। তোমাদেরকে সবাইকে 9% ইনক্রিমেন্ট দিতে হবে। 9% ইনক্রিমেন্টে আমরা কি সত্যি আমরা সক্ষমতা রাখি? এ ধরনের একটা ঝামেলার মধ্যে আমরা পড়ে গেলাম। অন টপ অফ ইট, এই শ্রম আইনে আরো অনেক জিনিস যুক্ত হলো, যেটি হলো ট্রেড ইউনিয়নকে খুব সহজে যাতে করা যায়, এবং এটিতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এইটি করতে হলে আপনি যে পরিমাণ ট্রেনিং এর দরকার, একটি সুষ্ঠু দক্ষ শ্রম বাহিনীকে গড়ে তুলতে হলে যে পরিমাণ ট্রেনিং এর দরকার হয়, সেই ট্রেনিংটি ছাড়াই কিন্তু এই শ্রম আইনটি পাশ হয়ে গেল। প্রভিডেন্ট ফান্ড, কিছু কিছু জিনিস যে অ্যাড হলো, সেটির সক্ষমতা আমাদের আছে কিনা সেটি না যাচাই করেই কিন্তু এই শ্রম আইনটি চাপিয়ে দেওয়া হয়েছে। কাজে এই শ্রম আইনের জন্য আমাদের ডেফিনেটলি একটা অন্তরায় তো তৈরি হবেই, কারণ এটি আমাদের বায়ারের সাথে নেগোসিয়েশন করে প্রপার মূল্য আনতে, এটি আমাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে, এটিতে আমাদের কস্ট অফ এমপ্লয়মেন্ট বেড়ে যাবে, কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। বায়ারদেরকে কনভিন্স করতে হবে, কনভিন্স করলেই তারা আসবে কিনা, কারণ আমাদের অনেক ডেফিসিয়েন্সি আছে। বাংলাদেশ কিন্তু বাংলাদেশে বায়াররা এত আনস্টেবিলিটির মধ্যেও আসে বিকজ তারা একটা ভালো প্রাইস পায় বাংলাদেশ থেকে, কিন্তু এই প্রাইসটি যদি আমরা দিতে না পারি, তাহলে আমাদের অন্য জিনিস অফার করতে হবে তাদেরকে, আমাদের ইনোভেশন অফার করতে হবে, আমাদের প্রফেশনালিজম অফার করতে হবে, যেটি আমরা করছি, আমাদের স্টেবিলিটি অফার করতে হবে, আমাদের লিড টাইম বেটার করতে হবে। এই ধরনের জিনিসগুলো না করে আমরা হঠাৎ করে হুট করে যদি শ্রমের মূল্যটা হঠাৎ করে বাড়িয়ে দিই, তাহলে আমরা কেমনে করে কম্পিট করব? তো সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অর্ডার কিন্তু ডিক্লাইনিং, অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, অনেক ফ্যাক্টরি তাদের সক্ষমতা হারাচ্ছে, এবং আমাদের ঠিক করতে হতো আমরা কোন দিকে যাব। আমরা কি আমাদের আগে এক্সপোর্টের ধারাটাকে অব্যাহত রাখবো এবং কোনো একটা মিটিগেশন ফ্যাক্টর নিয়ে এসে ধীরে ধীরে এই শ্রম আইনটাকে ইমপ্লিমেন্ট করব, নাকি একবারে এই পুরো জিনিসটা আমরা মালিকদের উপর চাপিয়ে দিব, এবং শ্রমিকরা যখন সম্পূর্ণ ট্রেন না সেই অবস্থায় এটিকে চাপিয়ে দেওয়া? কাজেই অবশ্যই ইটস এ বিগ চ্যালেঞ্জ, কিন্তু আমি মনে করি ইটস এ পজিটিভ থিং। বাংলাদেশের শ্রম আইনটি আপডেট করা দরকার ছিল, আমি মনে করি পজিটিভ থিং, কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কাজ করতে হবে। আমাদের শ্রমিক বাহিনীকে ট্রেন করতে হবে, আমাদের মালিক বাহিনীকে ট্রেন করতে হবে, আমাদের যারা স্টাফ আছে, আমাদের HR, কমপ্লায়েন্স, অ্যাডমিনের যারা স্টাফ আছে তাদেরকে ট্রেন করতে হবে, প্রপার মনিটরিং গভর্নেন্স সিস্টেম সেট আপ করতে হবে। আমাদের এখানে একটি অর্গানাইজেশন আছে ডাইফি, সেটিতে এখন পর্যন্ত 2500 লোক নেওয়ার কথা অ্যাকর্ডিং টু ILO, সেই লোকগুলো কিন্তু ফিল আপ করা হয় নাই। ইন্সপেক্টর নাই,
অপ্রতুল ইন্সপেক্টরের সংখ্যা। কাজে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার না থাকা অবস্থায় আমরা যখন একটি আইন ইমপ্লিমেন্ট করতে যাই, সেটি কিন্তু অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়। প্রস্তুতি ছাড়াই আইন চলে আসলো, কোনো প্রস্তুতি ছাড়াই আমাদের আইনটি চলে আসলো। এটি মনিটরিং এর কোনো লোক নেই, গভর্নেন্স এর কোনো লোক নাই, আমাদের শ্রম মন্ত্রণালয় রেডি না, আমাদের ডিপার্টমেন্ট অফ ডাইফি যেটাকে বললাম, কলকারখানা অধিদপ্তর যেটিকে বাংলায় না বলা হয়, সেটি রেডি না। আমাদের ল অ্যান্ড অর্ডার, যে পুলিশের আর্ম, ইন্ডাস্ট্রিয়াল আমাদের যে আর্ম আছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে আর্ম আছে, দে আর নট রেডি। কিন্তু আমরা এই আইনটি কিন্তু অলরেডি কার্যকর। এর মধ্যে আমরা এলডিসি গ্রাজুয়েশনের মধ্যে যাচ্ছি, সামনে আমাদের এলডিসি গ্রাজুয়েশন হওয়ার কথা, প্রস্তুতি চলছে। এটার কোনো আফটার শক আসবে কিনা, বা এটা পজিটিভ কোনো ভাইব আসবে কিনা? দেখুন, এলডিসি গ্রাজুয়েশন যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো বাংলাদেশ সবকটিতে মিট করে। হ্যাঁ, তো কাজেই আমাদের এলডিসি গ্রাজুয়েশন থেকে পিছিয়ে আসার কোনো অবকাশ নাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম অনেক স্ট্যাটিস্টিক্স যেগুলোর ভিত্তিতে আমরা এই এলডিসি গ্রাজুয়েশনটা করছি, সেগুলো কিন্তু রংলি রিপ্রেজেন্ট করা হয়েছে অরিজিনালি। কিন্তু ওই রংলি রিপ্রেজেন্ট করলেও আমরা এতখানি এগিয়ে আসি, আমাদের যদি আমাদের স্ট্যাটিস্টিক্স যদি কারেকশনও করা হয়, তাও আমরা এলডিসি গ্রাজুয়েশনের জন্য রেডি। কিন্তু ঘটনা হলো, আমাদের যে পরিমাণ প্রিপারেশনের দরকার ছিল এলডিসি গ্রাজুয়েশনের জন্য, সেটা কিন্তু নেওয়া হয়নি। ধরুন, আমাদের ইউরোপিয়ান ডিউ ডিলিজেন্স বলে একটি ল আছে, জিএসপি প্লাস আছে, অনেক কিছু ইনভেস্টমেন্টের আমাদের দরকার আছে এলডিসি গ্রাজুয়েশনের জন্য, সেগুলোর কোনোটাই প্রিপারেশন নেওয়া হয়নি। এখন আমাদেরকে যেটা বলা হচ্ছে, ডোন্ট ওরি, গ্রাজুয়েশন করে ফেলি, তারপরে আমরা আস্তে আস্তে করব। কিন্তু এটির উপরে আমাদের যে একটি প্রচন্ড চাপ পড়ার মানে সামনে আমাদের একটা প্রচন্ড চাপ আসছে সামনে, সেটার জন্য কিন্তু আমরা একেবারেই রেডি না। আমাদের ধরেন 2026-এ আমাদের এলডিসি গ্রাজুয়েশন হয়ে যাওয়ার কথা এবছর, আমরা হয়তো 3 বছরের একটা গ্রেস পিরিয়ড পাবো 2029। এর মধ্যে কি আমরা রেডি হতে পারবো কিনা, আমরা এটি নিয়ে প্রচন্ড শঙ্কিত। বিজিএমইকে প্রচন্ডভাবে কাজ করতে হবে, বিকিএমএ কাজ করতে হবে, সরকারকে কাজ করতে হবে, আমাদের প্রত্যেকটা কোম্পানিকে কাজ করতে হবে এটি নিয়ে। এবং এটির জন্য যে ইনফ্রাস্ট্রাকচারটি দরকার, সেই ইনফ্রাস্ট্রাকচারটিও কিন্তু এখনো রেডি না। তো কাজেই এটি একটি বড় চ্যালেঞ্জ। অন টপ অফ অল দ্য চ্যালেঞ্জেস আমি বললাম, 2025-এ যেই জিনিসগুলো গেছে, রং হয়েছে, হোপফুলি 2026-এ এই জিনিসগুলো হবে না। এবং আমরা নতুন যে চ্যালেঞ্জ আছে, আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা ঘুরে দাঁড়াবো এবং আমরা গার্মেন্ট শিল্পকে অ্যাটলিস্ট স্টেবিলাইজ করতে পারবো 2026-এ, এবং 2027 থেকে আমরা আস্তে আস্তে গ্রোথের দিকে যেতে পারবো। এটাই আমাদের সবচেয়ে বেশি আশা এই মুহূর্তে। এর মধ্যে কিছু ভালো জিনিস যেটা আমরা করছি, সেটি হচ্ছে গার্মেন্ট সেক্টর আস্তে আস্তে ইনোভেশনের দিকে যাচ্ছে, আর ফ্যাশন ডিজাইনের দিকে যাচ্ছে। আমাদের এখানে বাংলাদেশ যে গার্মেন্টস ফ্রেন্ডলি কান্ট্রি, এখানে কিন্তু প্রচুর পরিমাণ গার্মেন্টসের যে সাপোর্টিং সিস্টেম আছে সেটি তৈরি হয়েছে, অ্যাক্সেসরিজ, র মেটেরিয়ালস, ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলো আছে সেগুলো তৈরি হয়েছে। আমাদের মানুষরা অত্যন্ত গার্মেন্টসে কাজ করার জন্য আগ্রহী, এমপ্লয়মেন্টের দিক থেকে গার্মেন্টস সবচেয়ে বেশি এমপ্লয় করে, যেটি কিন্তু অন্যান্য দেশগুলোর থেকে আমরা কিছু আগিয়ে আছি। যেমন ইন্ডিয়াতে কেউ কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে চায় না, কিন্তু বাংলাদেশে এভরিবডি ওয়ান্টস টু ওয়ার্ক ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি, কারণ সেই এনভায়রনমেন্টই বাংলাদেশে আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। এবং আমরা আশা করব সেই এনভায়রনমেন্ট দিয়ে আমরা ইয়াং যারা কর্মী বাহিনী আছে তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারবো। আমরা ইনোভেশন, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং নতুন নতুন ক্যাটাগরিতে যেতে পারবো, ম্যানমেড ফাইবারের দিকে আমরা যেতে পারবো, কিছু ইনভেস্টমেন্ট আসবে, ফরেন ইনভেস্টমেন্ট আসবে। কিন্তু এই সবগুলোই সম্ভব যদি সরকার এবং গভর্নমেন্ট একটি টাস্ক ফোর্স গঠন করে। নতুন সরকার আসার পরে আমরা সবাই একত্রিত হয়ে কাজটি যদি করি, তাহলে আমরা বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে যে চ্যালেঞ্জগুলো আছে এগুলো মোকাবেলা করতে সক্ষম বলে আমার দৃঢ় বিশ্বাস। গেল সিজনটা তো খারাপ গেল, মানে আপনাদের কার্যাদেশ কমে গেল, আমাদের ডেলিভারিও কমে গেল, আমাদের এক্সপোর্ট কমে গেল, এবং অনেকগুলো দুর্ঘটনার কনসিকুয়েন্সে। এখন নেক্সট সিজনের ওয়ার্ক অর্ডার কিরকম আসছে সেক্টরে? অ্যাকচুয়ালি আমাদের যে নেক্সট সিজনের ওয়ার্ক অর্ডার ওভারঅল ইটস এ ডাউন ট্রেন্ড, প্রচন্ডভাবে ডাউন ট্রেন্ড। কারণ দুটি কারণ আছে। একটি হলো যে ওভারঅল যে মার্কেটের বাইং টেন্ডেন্সি, আমরা কিন্তু ফ্যাশন ড্রিভেন একটা মার্কেটে কাজ করি, যেটিতে সবসময় কিন্তু একই প্রোডাক্ট চলে না, প্রোডাক্টের ডাইভার্সিফিকেশনের দরকার হয়। আমরা বাংলাদেশ ইজ ভেরি স্পেশালাইজড ইন বেসিক প্রোডাক্ট ক্যাটাগরি। আপনি যে রেগুলার শার্ট পরে আছেন, কিংবা রেগুলার প্যান্ট পরে আছেন, কিংবা রেগুলার ডেনিম পরে আছেন, সেগুলো বাংলাদেশে সবচেয়ে বেশি, প্রোডাকশন ক্যাপাসিটিটা বাংলাদেশ সবচেয়ে বেশি। কিন্তু আনফর্চুনেটলি এই ক্যাটাগরিতে ডিমান্ড কমে যাচ্ছে, সবাই একটু ইন্ডিভিজুয়ালাইজড স্পেশালাইজড প্রোডাক্টের দিকে ঝুঁকছে, এবং সেই কারণে
আমরা যদি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, ডিজাইন ডাইভার্সিফিকেশন, ইনোভেশন এই জিনিসগুলো না আনতে পারি, আপনি দেখবেন যে আমাদের ইসে ডাউনওয়ার্ড ট্রেন্ড। বেসিক প্রোডাক্ট ক্যাটাগরিতে আমরা একটা ডাউনওয়ার্ড ডিমান্ড লক্ষ্য করছি পৃথিবীর মার্কেট থেকে, এবং এই কারণে আমাদের অর্ডার 2 to 5% আমরা কম পেয়েছি। এবং আমার সামনের যে প্রজেকশন আছে, আমার মার্কেটিং টিমের সাথে কথা বলে, আমরা তো ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং করি, ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং টিমের সাথে কথা বলে এবং আমার কলিগদের সঙ্গে কথা বলে আমি দেখতে পাচ্ছি আমরা 5% মিনিমাম আমাদের অর্ডারের শর্টফল আছে। তাহলে যে ফ্যাশন ট্রেন্ডের দিকে যাচ্ছে গ্লোবাল ডিমান্ডটা, সেদিকে তাহলে বাংলাদেশের কত পার্সেন্ট কারখানা রেডি আছে এই ট্রেন্ডের সাথে তাল মেলানোর জন্য? বাংলাদেশের কারখানাগুলো আমি আবার বলছি যে আমাদের বেসিকের দিকে আমাদের বেশি এক্সপার্টাইজ ছিল। এখন ওইখান থেকে আমাদেরকে দ্রুত ট্রানজিশনটা ট্রানজিশন করতে হবে, এবং এই জন্য কিন্তু ইনভেস্টমেন্টের প্রয়োজন। আচ্ছা, কারণ আপনি যে কোনো ধরনের ফ্যাশন ট্রেন্ডে যেতে হলে আপনার নতুন এমব্রয়ডারি মেশিন লাগবে, কারণ অনেক এমব্রয়ডারি অর্ডার আসছে, এমব্রয়ডারি বেসড, ভেরি কমপ্লিকেটেড এমব্রয়ডারি বেসড অর্ডার আসছে। আপনাকে লট অফ এআই ড্রিভেন, অটোমেশন ড্রিভেন মেশিন কেনার দরকার পড়বে, কিন্তু সেগুলোর জন্য যদি ইনভেস্টমেন্টের দরকার, সেই ইনভেস্টমেন্ট যদি প্রপারলি করা যায় আমরা মার্কেট ধরে রাখতে পারবো। কিন্তু এই ইনভেস্টমেন্ট এই মুহূর্তে বাংলাদেশের আমি মনে করি 20% ফ্যাক্টরিরও করার সক্ষমতা আছে বলে আমার মনে হয় না। কাজেই 80% ফ্যাক্টরিরা অত্যন্ত বিপদের মধ্যে পড়বে বলে আমার ধারণা। এবং ব্যাংক ফাইন্যান্স যে শিগগির আপনারা পাবেন খুব প্রপারলি, এটা ট্রেন্ডে মনে হচ্ছে না, কারণ গভর্নমেন্টের প্রচুর টাকা লাগছে। এক্স্যাক্টলি, সামনেও গভর্নমেন্টের যখন নতুন গভর্নমেন্ট আসবে তাদের খরচ আরো বাড়বে। এখন তো গভর্নমেন্ট দেখছেন অনেক খরচ থেকে সে নিজে বিরত রাখছে নিজেকে, প্রচুর পরিমাণ লিকুইডিটি ক্রাইসিস আছে এবং সামনে আমাদের কাছে মনে হচ্ছে যে ইকোনমির সাথে কথা বলে বা সেন্ট্রাল ব্যাংকের সাথে কথা বলে যে সামনে যে প্রজেকশনটা, সামনে ইলেক্টেড গভর্নমেন্ট আসলে পরে গভর্নমেন্টেরও ডিমান্ড অনেক বাড়বে, এবং এজন্য ব্যাংকারদেরও ধারণা, তখন ইন্টারেস্ট রেট যে ধারণা করা হচ্ছে যে ইন্টারেস্ট রেট কমে আসবে হয়তো, এটা ডাউন ট্রেন্ড হলে আমাদের ইনফ্লেশনটা, ওইটাও ধারণা করা হচ্ছে যে হয়তো কমে আসবে না। সেক্ষেত্রে তাহলে এই যে বিশাল গ্যাপটা, এটা মিট আপ করার জন্য আপনাদের সেক্টরাল লিডাররা কোনো প্ল্যান করছেন কিনা? দেখুন, আমাদের অর্থ আহরণের বাংলাদেশের একটি মাত্র জায়গা, সেটি হলো ব্যাংক, এবং যদি কোনো ফরেন ইনভেস্টমেন্ট আসে। পৃথিবীর সমস্ত জায়গাতে কিন্তু অর্থ আহরণের, যে কোনো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে অর্থ আহরণের একটি জায়গা হলো ক্যাপিটাল মার্কেট, এবং বন্ডের মধ্যে একটা বড় বন্ড এবং ক্যাপিটাল মার্কেট। এবং বাংলাদেশের বন্ড এবং ক্যাপিটাল মার্কেট কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এবং এ সরকার আসার পরে আমরা ভেবেছিলাম যে এটিরও একটু উত্থান ঘটবে, কিন্তু এটির উত্থান তো ঘটেই নেই, এটি আরো অবনতি হয়েছে। কাজেই আমরা কোথায় যাব বলেন? তা আমাদের যদি আমরা বন্ডের মাধ্যমে অর্থ আহরণ করতে না পারি, আমরা যদি স্টক সেল করে আমাদের ক্যাপিটাল মার্কেট থেকে অর্থ নিতে না পারি, ব্যাংকিং সেক্টরে যদি অর্থের ঘাটতি থাকে, তাহলে এবং যেহেতু স্টেবিলিটি নেই, কাজে ফরেন ইনভেস্টমেন্ট তো আসছে না, কাজে আমরা একটা প্রচন্ড চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ গার্মেন্টস সেক্টর হ্যাজ ফলেন। সেক্ষেত্রে আপনারা কোনো মাস্টার প্ল্যান করছেন কিনা? কারণ হলো ব্যাংক সেক্টরে ক্যাপিটাল এডুকেশন রেশিও যেটা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে, বাংলাদেশে বর্তমানে সবচেয়ে লোয়েস্ট 4% বা 4.5 বর্তমানে, মানে যেখানে 10% ক্যাপিটাল এডুকেসি রেশিও থাকা দরকার। তাহলে ব্যাংক থেকে সাপোর্ট পাচ্ছেন না, বন্ড থেকে পাচ্ছেন না, আপনার হলো ক্যাপিটাল মার্কেট কলাপস নাই, সেক্ষেত্রে মানে আর কোন সোর্স আপনারা? আমাদের অবশ্যই সবকিছুরই সমাধান আছে যদি আমরা একত্রিত হয়ে কাজ করি। আমরা যদি একত্রিত হয়ে সবাই মিলে ইউনিফাইড হয়ে যদি কাজ করি, ইউনিটি নিয়ে কাজ করি, অবশ্যই একটা সলিউশন বের করা সম্ভব। এক্ষেত্রে বিকেএমই কে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, সরকারের সাথে যে টাস্ক ফোর্সের কথা বলছি। এবং আমরা কিন্তু প্রচুর পরিমাণ অর্থ আহরণ করতে পারবো বিদেশ থেকে এবং বিদেশি ব্যাংকগুলো থেকে, কিন্তু সেজন্য যে কনফিডেন্স বিল্ডটা করা দরকার সেটি করতে হবে। আমাদেরকে দেখাতে হবে দ্য মার্কেট স্টেবল, এবং বাংলাদেশ এখনো কিন্তু সোর্সিং ডেস্টিনেশন, ওয়ান অফ দ্য টপ সোর্সিং ডেস্টিনেশন। বাংলাদেশের ডিমান্ড আছে, বাংলাদেশের কাপড়ের চাহিদা আছে, বাংলাদেশ যে পরিমাণ ক্যাপাসিটি গার্মেন্টস প্রোডাকশন করতে পারে, পৃথিবীর খুব দেশে এই ক্যাপাসিটি ওভারনাইট তৈরি করা সম্ভব না। কাজে বায়ারের কনফিডেন্স এখনো বাংলাদেশে আছে যদি আমরা স্টেবিলিটি দেখাতে পারি। কিন্তু আগামী 6 মাসের উপরে আমাদের সবকিছু ডিপেন্ড করবে। আগামী 6 মাস যদি আমরা একটা স্টেবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে না পারি, রাজনৈতিক স্টেবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে না পারি, ঘন ঘন যদি শাহবাগ চত্বর অবরুদ্ধ হয়ে থাকে, ঘন ঘন যদি রাস্তাঘাট বন্ধ হয়ে থাকে, ঘন ঘন যদি এয়ারপোর্ট থেকে গুডস নামতে না পারে, ঘন ঘন যদি আবার এনবিআর আর একটি স্ট্রাইক হয়, তাহলে কিন্তু আমরা সেই কনফিডেন্স লেভেলটা বিল্ড করতে পারবো না। কাজে আমরা আশায় বুক বেঁধে আছি,
যে আমাদের সামনে একটি স্টেবল গভর্নমেন্ট আসবে, একটু প্রপার ইলেকশন ডেমোক্রেসি আসবে, একটা ডেমোক্রেটিক ইলেকশন হবে, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট উইল বি পুট ইন প্লেস, একটা সমঝোতার ভিত্তিতে রাষ্ট্র চলবে, এবং আমরা যে বাংলাদেশের স্বপ্নটি দেখেছিলাম সেই স্বপ্নটি বাস্তবায়ন করার জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করব, এটাই আমাদের আশা। তৃতীয় বিশ্বের দেশে ব্যবসা করেন, অনেক কিছু তো মানে ক্যালকুলেটেড অনেক কিছুই হয় না। আমরা আশা করছি ইলেকশন হবে, একটা সুন্দর গভর্নমেন্ট আসবে, কোনো কারণে না আসলো তখন আপনাদের আনস্টেবিলিটি আরো কন্টিনিউ করলো বা লং লাস্টিং গার্মেন্টস হলো, সেক্টর বাংলাদেশে, সেক্ষেত্রে এই শকটা কিভাবে অ্যাবজর্ব করবেন আপনারা? এই শক অ্যাবজর্ব করার ক্ষমতা আরএমজি সেক্টরে অ্যাকচুয়ালি সত্যি কথা নাই। যদি কোনো আনস্টেবিলিটি আসে, আরএমজি সেক্টর উইল বি সিরিয়াসলি ইম্প্যাক্টেড। আমাদের আরএমজি সেক্টর ইম্প্যাক্ট হওয়া মানে আমাদের পুরো অর্থনীতি একটা ইম্প্যাক্টেড হবে, এবং সোশ্যাল ইকোনমিক সাইকেল পুরো কোলাপস করার একটা চান্স কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না, একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু অবশ্যই উই হ্যাভ টু বি অপটিমিস্টিক। আমরা বাংলাদেশিরা শত প্রতিবন্ধকতার মুখেও সামনের দিকে এগিয়ে যাই, এবং আমরা মনে করবো আমাদের যে ইয়াং টাস্ক ফোর্স আছে, আমাদের যে ইয়াং ওয়ার্ক ফোর্স আছে, আমাদের যে ইয়াং এন্টারপ্রেনিয়ররা আছে, আমরা পরিশ্রম করে এগিয়ে যাব, এবং আমরা অবশ্যই বাংলাদেশকে একটা ফেইল নেশন দেখতে চাই না। সেক্টরের ভিতরে আসি, সেক্টরের বিভিন্ন অনিয়মেরও প্রশ্ন আসে বিভিন্ন সময়। যদি বলি বন্ড সুবিধা, এ ধরনের আরো কিছু সুবিধা নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী এটাকে মিসইউজ করার প্রবণতা আমরা দেখি, বা বিভিন্ন সময় আমরা এই কথাগুলো আসে। সেক্ষেত্রে অ্যাজ এ কমিউনিটি লিডার বা বিজেএমই বিকেএমএ সেক্ষেত্রে কি স্টেপ নিচ্ছে যেটা যাতে এই জায়গাটা আরো কমে আসে? দেখুন, একটা আইডিয়াল সিচুয়েশনের কথা বলি আমি প্রথমে, তারপরে আমি অবশ্যই আমাদের যে গভর্নেন্স মডেল এবং কিভাবে আমরা আমাদের সম্পূর্ণ এটাকে অ্যাড্রেস করতে পারি, যে কোনো ধরনের অসাধু এবং আনট্রান্সপারেন্সি যদি এই বন্ড সেক্টরে থেকে থাকে আমরা কিভাবে সেটাকে অ্যাড্রেস করতে পারি আসবো। আপনি যদি ভিয়েতনামের দিকে তাকান, ভিয়েতনামে একটি কন্টেনার যখন প্রবেশ করে, সেই কন্টেনারটি ল্যান্ড করার পরে এটিকে ফ্যাক্টরিতে যেতে 24 ঘন্টা সময় লাগে। এটা তাদের এসওপি, তারা মেনটেন করে। এই 24 ঘন্টাতে তাতে কি হয়, তাদের কিন্তু লিড টাইমের উপর এটা প্রচন্ড একটা বড় প্রভাব পড়ে। 24 ঘন্টার মধ্যে ফ্যাক্টরিতে পৌঁছাতে পারে, এবং এক্সপোর্ট রেডি হওয়ার পরে 8 ঘন্টার মধ্যে এটি আবার শিপে লোড হতে পারে। আমাদের ক্ষেত্রে সেটি 2 থেকে 3 দিন। জাহাজ এসে পৌঁছানো, সেই জাহাজের আনলোড হওয়া, তারপরে সেটি এক্সামিন হওয়া, নানা ধরনের স্ক্রুটিনির মধ্যে দিয়ে যাওয়া। কিন্তু আমরা যদিও বন্ডেড ওয়্যারহাউসের লাইসেন্সের আন্ডারে জিনিস ইম্পোর্ট করি, এটি কিন্তু স্টিল সমস্ত ধরনের স্ক্রুটিনির মধ্যে দিয়ে যায়। এইচএস কোড নিয়ে বিড়ম্বনা, কাস্টমসের কনস্ট্যান্ট হ্যারাসমেন্ট, এটি আপনি শুনে থাকবেন আমাদের কাছ থেকে। এটিকে আমাদেরকে দূর করে ফেলতে হবে, আমাদেরকে এটিকে টোটালি ওপেন করে ফেলতে হবে। আমাদের বন্ড অথরিটিরই কোনো দরকার নেই। আমি মনে করি আমাদের টোটাল ডিরেগুলেশন করে দিতে হবে। টোটাল ডিরেগুলেশন করে দিলে বাংলাদেশ ইন্ডাস্ট্রি গ্রো করবে। আপনি ডিরেগুলারাইজ করে দেন, ডিরেগুলেশনে নিয়ে আসেন, এবং প্রপার গভর্নেন্স মডেল দেন। পৃথিবীর অন্যান্য দেশ করছে না, তাদের তো বন্ড অথরিটি নাই, তাদের বন্ড কমিশনারেট নাই, তাদের বন্ড কমিশন বলেই কিছু নাই। তারা বন্ডেড ওয়্যারহাউসের আন্ডারে জিনিস ইম্পোর্ট করছে, এক্সপোর্ট করছে। টোটাল অটোমেশন দিয়ে সেটাকে মনিটর করতে হবে। আমি যে কাপড়টি আনছি, আমি যে বাটন আনছি, আমি যে সুতা আনছি, সেটা আমি এক্সপোর্ট করছি কিনা, এটি যদি টোটাল অটোমেশন করা যায়, এবং অটোমেশন আমরা করার চেষ্টা করছি, তাহলে আমার মনে হয় যে যেই ধরনের অসাধু ব্যবসায়ীরা বন্ডের লাইসেন্সের অপব্যবহার করছে সেটি কমে যাবে, এবং যারা অপব্যবহার করছে তাদেরকে চরম পানিশমেন্ট দিতে হবে, তাদের ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে, তাদের বন্ড লাইসেন্স ক্যান্সেল করে দিতে হবে। কিন্তু এই আমাদের এই 2-1 কিংবা ভেরি মুষ্টিমেয়, আমাদের $40 বিলিয়ন এক্সপোর্ট হয়, কত টাকার বন্ড আমাদের তোর মানে 9-6 হয়, খুবই অল্প, মেবি $100 মিলিয়ন, তাও হয় না। কাজেই এই $100 মিলিয়নের জন্য আমরা $40 বিলিয়ন ইন্ডাস্ট্রিকে কেন ইম্প্যাক্ট করব? আমরা এটিকে ওপেন করে দেই, আপনি দেখবেন এই $40 বিলিয়ন $100 বিলিয়ন হয়ে যাবে, আমাদের লিড টাইম বেড়ে যাবে। নতুন যে বন্দর ব্যবস্থাপনা, এটাকে লিড টাইমটাকে কমিয়ে আনবে আপনাদের? আমি আশা করব, কিন্তু যতক্ষণ না আমরা কাস্টমস বন্ডের প্রবলেমটাকে অটোমেশন করে এই হয়রানিটাকে, এবং যেখানে অসাধু কিন্তু শুধু ব্যবসায়ীরা না, অসাধু কিন্তু আমাদের বন্ডের লোকরাও, আমাদের কাস্টমসের লোকরাও। আপনি খোঁজ দিয়ে দেখেন তাদের কি পরিমাণ সম্পদের পাহাড় তাদের আছে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল কাস্টমসের লোকদের বড় পাহাড় আছে সম্পদের। কাজেই সেই অনিয়মটাও দূর করতে হবে। সবাই সততার সাথে কাজ করবে, এবং সিস্টেম উইল ওয়ার্ক, এসওপি উইল ওয়ার্ক, এসওপি কাজ করবে, হ্যাঁ, প্রসেস কাজ করবে।
পৃথিবীর অন্যান্য দেশে যেটা হয়, তাহলে আমাদের এই সিস্টেম লসটা কমে যাবে। পরবর্তী নির্বাচিত সরকার যারাই আসুক তাদের কাছে স্পেসিফিক কোনো আপনাদের সেক্টরের কোনো দাবি আছে যে এই জিনিসটা আমাদের হওয়া খুবই দরকার? আমাদের অনেকগুলো জিনিস দরকার, সেই জন্য আমাদের ইউনূস সাহেব যখন আসেন তখন আমরা যে প্রথম দাবিটি দাবিটা কি করেছিলাম, থাকবে? প্রথম দাবিটি করেছিলাম যে আমাদেরকে একটা টাস্ক ফোর্স করে দেন। আমাদেরকে একটা টাস্ক ফোর্স করে দেন, আমাদের কতগুলো সমস্যা আছে, আমাদের ব্যাংকিং সমস্যা সবার আগে দূর করতে হবে, আমাদের পোর্টের সমস্যা দূর করতে হবে, আমাদের ট্রান্সশিপমেন্টের প্রবলেম দূর করতে হবে। এই ব্যাপারগুলোকে আমাদের ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে এবং আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি করতে হবে। আমাদের আপনি যেসব চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বললাম, আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন আসছে, সেটি নিয়ে কাজ করতে হবে। এই 5-6টি জিনিস নিয়ে আমাদের ইমিডিয়েটলি ঝাঁপিয়ে পড়তে হবে এবং এই কাজগুলো করার জন্য শুধু একটি মিনিস্ট্রি দিয়ে কিন্তু এই কাজগুলো হয় না, এগুলো মাল্টি মিনিস্ট্রির কাজ। অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর সবাই কিন্তু জড়িত, এবং বিজিএমইএ, শ্রমিক সংগঠন। কাজে আমাদের যদি একটা টাস্ক ফোর্স করে আমরা যদি আগিয়ে যেতে পারি, তাহলে আমরা এই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবো বলে আমার ধারণা। থ্যাংক ইউ। আমরা আশা করি সামনের দিনে আমরা এই সমস্যা থেকে বের হয়ে আমাদের $40 বিলিয়ন আমাদের যে সেক্টর, এটা 100 বিলিয়ন প্লাস অবশ্যই, হবে ইনশাআল্লাহ। অবশ্যই। সেই আশা নিয়ে আমরা আজকে অনুষ্ঠানকে শেষ করছি। সুপ্রিয় দর্শক, আপনাদের এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম গার্মেন্টস সেক্টরের বর্তমান সমস্যা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে। আশা করি পরবর্তী সরকার যারাই ক্ষমতায় আসবেন তারা এই সেক্টরকে গুরুত্বের সঙ্গে নেবেন, এবং যেহেতু এই সেক্টরের সঙ্গে কয়েক কোটি মানুষের কর্মসংস্থান জড়িত, ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি কোটি মানুষ জড়িত এই সেক্টরের সঙ্গে, এবং এই সেক্টরের আনস্টেবিলিটি আমাদের সরাসরি শুধু ইকোনমিতে না, আমাদের সোশিও ইকোনমিতে আমাদের প্রভাব পড়ে। সেক্ষেত্রে এই সেক্টরকে গুরুত্বের সঙ্গে নেওয়া হবে এই আশা জানিয়ে এবং প্রত্যাশা ব্যক্ত করে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।